দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ব্যাংকগুলোতে বাড়ছে ক্ষুদ্র ও মাঝারি আমানতকারীদের সঞ্চয়, কমছে অতি ধনীদের। বিনিয়োগের সুযোগ কমার প্রভাব বলছেন বিশ্লেষকরা। তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, কারখানায় ব্যাহত উৎপাদন। গ্যাস সংকটে তৈরি পোশাকের রপ্তানি আদেশ কমার শঙ্কা ব্যবসায়ীদের। কবে ঠিক হবে এলএনজি টার্মিনাল জানেন না মন্ত্রী। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দেশে দ্রুত বাড়ছে ছোট ও মাঝারি আমানতকারীদের সংখ্যা ও আমানতের পরিমাণ, বিপরীতে কমছে অতি ধনী আমানতকারীদের আমানত। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, অন্যান্য খাতে আমানতের সুযোগ সীমিত হয়ে আসায় ব্যাংক খাতের প্রতি ঝুঁকছেন ছোট ও মাঝারি আমানতকারীরা। আর প্রশ্নের বেড়াজাল এড়াতে ব্যাংক থেকে অন্যত্র টাকা সরিয়ে নিচ্ছেন বড় আমানতকারীরা। দেশের ব্যাংক খাতে ছোট আমানতকারীদের অংশ কতটুকু আর বড় আমানতকারীর সংখ্যাই বা কত, নির্দিষ্ট সময় পরপর সে হিসাব প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চে দেশের ব্যাংকগুলোতে 2 লাখ টাকা পর্যন্ত আমানত আছে এমন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে 15,88 লাখ, যারা একই সময় ব্যাংকগুলোতে আমানত রেখেছে 1,61,600 কোটি টাকা, যেখানে আগের বছর একই সময় এই স্তরের গ্রাহকের সংখ্যা ছিল 14,48 লাখ। আমানত ছিল 1,49,200 কোটি টাকার, অর্থাৎ বছরের ব্যবধানে 2 লাখ টাকার আমানত ও আমানতকারীর সংখ্যা দুটোই বেড়েছে। একই সময় 2 থেকে 25 লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের হিসাব 97,85,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,15,00,000-এর উপরে। আর জমা রাখা টাকা 5,74,900 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 6,73,000 কোটিতে। 25 থেকে 50 লাখ টাকা জমা রাখা আমানতকারীদের জমা টাকা প্রায় 20,000 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 1,61,600 কোটিতে। 50 লাখ থেকে 1 কোটি টাকা আছে এমন হিসাবধারীদের জমাকৃত অর্থ প্রায় 14,000 কোটি টাকা বেড়ে পৌঁছেছে 1,28,600 কোটিতে। বেড়েছে 1 কোটি থেকে 25 কোটি টাকা জমা আছে এমন আমানতকারীদের হিসাব ও জমার পরিমাণ। তাতে কিন্তু আপনার আমানতের ক্ষেত্রটা কিন্তু অনেকটাই সংকুচিত হচ্ছে। সঞ্চয়পত্র বা শেয়ার বাজার দেখেন, এইসব বাজারে কিন্তু এখন আপনার ক্ষুদ্র যারা বিনিয়োগকারী তাদের প্রবেশাধিকার কিন্তু সামগ্রিক কারণে কিন্তু অনেকটাই সংকুচিত হচ্ছে। ব্যাংক খাতে কিন্তু আমানতের যে উপরে যে সুদের হার, এটা কিন্তু মোটামুটিভাবে আকর্ষণীয়। চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে ছোট ও মাঝারি আমানতকারীদের হিসাব বাড়লেও দেশের ব্যাংকগুলোতে কমেছে অতি ধনী শ্রেণীর হিসাব ও আমানতের পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মার্চ শেষে 50 কোটির বেশি জমা আছে এমন হিসাবের সংখ্যা ছিল 15টি। 2025-এর একই সময় যা ছিল 22টি। বড় আমানত কোথা থেকে আসে? যে বড় বড় যে ব্যবসাগুলো আছে ওইখান থেকে আসে, বা বড় বড় যে সমস্ত ধরেন যাদের ব্যবসার বাইরে, মানে সাধারণ যে সমস্ত যে ইন্ডাস্ট্রি সেগুলোর বাইরে যারা আছেন, তো তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। যেমন রিয়েল এস্টেট সেক্টর, সেটাও কিন্তু অচল অবস্থার মধ্যে আছে। মানে সব মিলিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কিন্তু ভালো অবস্থাতে নেই। আর যে সমস্ত বড় বড় শিল্প গোষ্ঠী আছে তাদের যেহেতু এই প্রফিট মার্জিনটা কম এবং তারা অনেক ঝুঁকির মধ্যে আছে, কেউ কেউ দলীয় হওয়ার পথে আছে বলে শোনা যাচ্ছে, এবং তাদের জন্য স্পেশাল সাপোর্ট দিতে হচ্ছে। তো এই কারণেই আসলে এই বড় যে আমানত সেটা কিন্তু কমে যাচ্ছে। তথ্য বলছে, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 21,58,000 কোটিতে, যেখানে তার আগের বছর একই সময় ছিল 19,23,000 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঢাকা সহ সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফের বেড়েছে গ্যাস সংকট। দীর্ঘ অপেক্ষায় মিলছে না চাহিদা মতো গ্যাস। রাস্তায় কমেছে গণপরিবহন, বেড়েছে যাত্রী ভাড়া। একই সংকট বাসাবাড়িতেও। চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। গ্যাসের দাবিতে কোথাও কোথাও হচ্ছে বিক্ষোভ। বিস্তারিত ফাহিয়ান হামিমের রিপোর্টে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ লাইন, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। গ্যাসের চাপ কম থাকায় ব্যক্তিগত গাড়িতে 200 থেকে 500 টাকার গ্যাস নেওয়া যাচ্ছে, কিন্তু অধিকাংশ সিএনজি অটোরিকশায় মিলছে মাত্র 20 থেকে 80 টাকার গ্যাস। গতকাল রাত্রে প্রায় আমি 4 ঘন্টার উপর অপেক্ষা করেও গ্যাস পাই নাই। প্রায় 4-3 ঘন্টা গ্যাস লাইনে সিরিয়াল দাঁড়ায় রয়েছে। বিপাকে পড়েছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও। বলছেন গ্যাসের চাপ কম থাকায় সীমিত পরিমাণে সরবরাহ করা যাচ্ছে। এছাড়া গ্যাস সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে রাজধানীর বেশ কয়েকটি স্টেশন। বর্তমানে প্রেসার কম, সকাল ছিল বন্ধ, তারপর চালু হয়েছে, রাত্রে ছিল বন্ধ, এই অবস্থা। মাঝে মাঝে চলে, মাঝে বন্ধ থাকে। আবার কোথাও কোথাও সিএনজি অটোরিকশায় গ্যাস না দেওয়ার অভিযোগও রয়েছে। হঠাৎ ঢুকাইতেছে দু একটা, আবার চামে কিছু 20-50 টাকা লয়ে গ্যাস দেয়, এইগুলা করতেছে। মানে সিন্ডিকেট পুরা।
সিরিয়াল আসলে তো যে আসবে তারই দিব, সময় বেশি লাগবে। সিরিয়াল আসেন, আমরা দিবে তো, সিরিয়াল আসবেন। আপনি সিরিয়াল না হলে দিবে আপনি 100% গ্যারান্টি। একটা গাড়ি সিএনজি দেখে দেওয়া পারবেন না, সিএনজি ঢুকলেও বাইর করে দেয়। গ্যাস সংকটের প্রভাব পড়েছে নগর পরিবহনেও। রাস্তায় কমেছে সিএনজি অটোরিকশার সংখ্যা। সিএনজির ভাড়া আগের থেকে দ্বিগুণ এখন। শুধু সড়কেই নয়, একই সংকট বাসাবাড়িতেও। ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, মানিকদি, ভাসানটেক সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বড় একটা সময় জ্বলছে না গ্যাসের চুলা। গ্যাস তো সময় মতো আসে না, রান্না বান্না করতে পারি না, আমরা খাইতে পারি না। রাজধানীর বাইরেও গ্যাস সংকটের চিত্র একই রকম। গাজীপুরের অনেক কারখানার বিভিন্ন ইউনিট বন্ধ রাখতে হচ্ছে। চালু হয়নি আগেই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো, ফলে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন অনেক শ্রমিক। জামালপুরে গ্যাস সংকটের প্রতিবাদে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে সিএনজি চালকরা। এদিকে গ্যাস সংকটের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানকে গ্যাস ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে চিঠি দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম কর্তৃপক্ষ। অন্যথায় প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না বলেও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। ফাহিয়ান হামিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 13 পয়েন্ট কমে দাঁড়িয়ে আছে 5883-তে। হাত বদল হয়েছে 925 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 135টির, কমেছে 182টির, আর অপরিবর্তিত আছে 70টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। Turnover dropped sharply to 926 crore with 299 million shares being traded, which is the lowest in the recent sessions. 144 stocks advanced versus 187 decliners, showing mild selling pressure. The sharp drop in turnover signals a lack of conviction on both sides. Neither buyers nor sellers are willing to commit. The market has been stuck in a 5,870 to 5,950 range for over a month, and today's low volume suggests that the deadlock is now continuing. The 5,880 level is now acting as a resistance, and without a surge in the participation above 1,200 crore, this range-bound grind will most likely persist. চলমান গ্যাস সংকটে চরম ভোগান্তিতে দেশের শিল্প খাত। এর প্রভাবে উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। গ্যাস সংকটের খবরে আতঙ্কিত পোশাকের বৈশ্বিক ক্রেতারাও। বৃহস্পতিবার রাজধানীতে জ্বালানি সংকট নিয়ে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা জানান উদ্যোক্তারা। এ সময় জ্বালানি মন্ত্রী বলেন, কবে নাগাদ এলএনজি টার্মিনাল ঠিক হবে তা এখনো অনিশ্চিত। জানান, টার্মিনাল ঠিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা, তাই তাদের উপরে নির্ভর করতে হচ্ছে। গেল মাসের 21 জুলাই মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। বন্ধ হয়ে যায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ, শুরু হয় গ্যাস সংকট, যার প্রভাবে ভোগান্তিতে পড়েছে পরিবহন আর সাধারণ মানুষ। 35 থেকে 40% কমেছে শিল্পের উৎপাদন, দ্বিগুণেরও বেশি বেড়েছে উৎপাদন ব্যয়। আর আন্তর্জাতিক গণমাধ্যমে জ্বালানি সংকটের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন বৈশ্বিক পোশাক ক্রেতারাও। রাজধানীতে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান শিল্পোদ্যোক্তারা। এই সরকার ওই সরকার সেই সরকার, সরকার আসবে যাবে ইয়া করবে, কিন্তু সেই জন্য জনগণ এবং ইন্ডাস্ট্রি যে সাফার করবে এটা কিন্তু হতে পারে না। আমাদের 3টা কারখানায় আমরা জুন জুলাই মাসে এডিশনাল ডিজেল কনজিউম করেছি 1,36,214 লিটার। এটা আমাদের জন্য 390% হায়ার। চলমান এই সংকট কবে নাগাদ স্বাভাবিক হবে আর বিকল হওয়া ভাসমান এলএনজি টার্মিনালই বা কবে চালু হবে তা এখনো অনিশ্চিত বলে জানান জ্বালানি মন্ত্রী। বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় নষ্ট হওয়া টার্মিনাল সচল করতে কাজ করছে যুক্তরাজ্য আর সিঙ্গাপুর থেকে আসা প্রকৌশলীরা। এখন নির্ভর করতে হচ্ছে তাদের উপরই। আসলে আমার কিছু করার নাই, এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা।
দীর্ঘদিন চলা এই জ্বালানি সংকট প্রকট হয় অভ্যন্তরীণ চুরির প্রবণতা বেড়েছে এমন মত জ্বালানি বিশেষজ্ঞদের। এমন অবস্থায় কৌশলগত জ্বালানি মজুদ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাগিদ দিয়েছেন আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়ার দীর্ঘমেয়াদে জ্বালানি নীতি প্রণয়নের। হাই এফিসিয়েন্সির মধ্যে দিয়ে আপনাকে ইন্ডাস্ট্রি বিল্ড করতে হবে। অল ইন্ডাস্ট্রি উইল হ্যাভ টু বি ইন ক্লাস্টার্স, যেখানে কোজেনারেশন ট্রাই জেনারেশন হবে এবং হাই লেভেল অফ এনার্জি এফিসিয়েন্সি করবে। নীতির মধ্যে অ্যানোমালি এবং ফিসকাল ফ্রেমওয়ার্কের মধ্যে প্রাইসিং পলিসির মধ্যে অ্যানোমালি, এইগুলাও যদি ঠিক না করা হয় তাহলে এই খাতটার যে বিরাট একটা সমস্যা হয়েছে এইগুলোর থেকে আমরা সহসাই আসলে পরিত্রাণ পাবো। অনুষ্ঠানে জানানো হয় জ্বালানি সংকট নিরসনে 2029 সালের মধ্যে মোংলা, পায়রা আর হিরন পয়েন্টে নতুন করে 3টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। লোডশেডিং এর কারণে বরফ উৎপাদন ব্যাহত হয়। ভর মৌসুমেও পটুয়াখালী ও বরগুনার জেলেরা সাগরে যেতে পারছেন না। প্রয়োজন অনুযায়ী বরফ পাচ্ছেন না তারা। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাল, তেল, রসদ সবই প্রস্তুত, কিন্তু বরফ সংকটের কারণে সাগরে যেতে পারছেন না জেলেরা। এক একটি ট্রলার সাগরে মাছ ধরতে যায় 1 সপ্তাহ থেকে 15 দিনের জন্য। পর্যাপ্ত বরফ না থাকলে মাছ তাজা রাখা যায় না, কিন্তু ঘন ঘন লোডশেডিং এর কারণে কয়েক সপ্তাহ ধরে পর্যাপ্ত বরফ পাচ্ছেন না জেলেরা। 13-14টা লোক নিয়ে বসে আছি, খালি নদী যাচ্ছে দিন এই বিদ্যুতের কারণে বরফ নিয়ে যাবো, কারণ হুদা তো যাওয়া যাবে না নদীতে। বরফ সংকটের প্রভাব পড়েছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে আহরিত মাছ আসে এখানে। এই কেন্দ্র থেকেই আবার বিভিন্ন স্থানে সামুদ্রিক মাছ সরবরাহ করা হয়। বরফের অভাবে প্রায় কর্মহীন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। 3 দিন আগে বরফ আনছি 150 টাকা কেন, এখন বিদ্যুৎ পায় না। এখন বরফ যে পরিমাণ লাগে সে পরিমাণ হেরা তৈরি করতে পারে না। এখন বরফ আজকে আনছি 300 টাকা কেন। বিদ্যুৎ সংকটের কারণে ঠিকমতো বরফ প্রোডাকশন করতে পারছে না, সেক্ষেত্রে জেলেরা ঠিকমতো বরফ পাচ্ছে না। পর্যাপ্ত বরফ না পাওয়ায় তাদের সাগরে যেতে দেরি হচ্ছে। প্রায় একই অবস্থা পটুয়াখালীর আলিপুর, মহিপুরের জেলেদেরও। ইলিশের ভরা মৌসুমেও এই সময়টাতে গভীর সাগরে থাকার কথা থাকলেও অলস সময় কাটাচ্ছেন তারা। আমরা এই দুর্ভোগের কারণে আমরা এই জেলেরা ঋণগ্রস্ত হয়ে যাইতেছি। দিনে 10 থেকে 12 ঘন্টা, আবার কোথাও 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বরফ কলের উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। কল মালিকরা জানান, ঘন ঘন লোডশেডিং এর কারণে নষ্ট হচ্ছে বরফ কলের যন্ত্রাংশ। কারেন্ট না থাকার কারণে বরফ মিলের মোটর পুড়ে যায়, কন্ট্যাক্ট পুড়ে যায়, তারপর আপনার বরফ হইতেছে না। গভীর সাগরে যেতে একটি মাঝারি আকারের ট্রলারের প্রায় 200 থেকে 220 ক্যান বরফ নেওয়া হয়। জেলেদের অভিযোগ, বরফ সংকটের কারণে 150 টাকার ক্যান বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। বাড়তি দাম দিয়েও মিলছে না বরফ। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। মহাকাশে মানুষের বসতি করার প্রতিযোগিতার কথা শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। এবার সেই প্রতিযোগিতার নতুন ক্ষেত্র সমুদ্রের তলদেশ। পানির গভীরে দীর্ঘ সময় মানুষের বসবাস ও গবেষণার সুযোগ তৈরি করতে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কিজের সমুদ্রতলে বসানো হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ডিপের তৈরি ভ্যানগার্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17 মিটার নিচে, চারপাশে শুধু নীল পানি আর প্রবাল প্রাচীর, আর সেখানেই মানুষের বসবাসের উপযোগী একটি বিশেষ স্টেশন ভ্যানগার্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ক্রিজ ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারির টেনেসি রিফে স্থাপন করা হয়েছে এই স্টেশন। প্রায় 35 ফুট লম্বা ও 8 ফুট চওড়া এই স্টেশনে একসঙ্গে 4 জন গবেষক বা অ্যাকোয়ান্ট অবস্থান করতে পারবেন। পানির নিচে থেকেও গবেষকদের জন্য থাকবে প্রয়োজনীয় জীবন ধারণের ব্যবস্থা। পানির উপরে থাকা একটি সাপোর্ট বয়ের মাধ্যমে স্টেশনে সরবরাহ করা হবে শ্বাসযোগ্য গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগের সুবিধা। আর বিশেষ প্রবেশপথ দিয়ে স্টেশন থেকে সরাসরি সমুদ্রে নেমে গবেষণা চালাতে পারবেন অ্যাকোয়ান্টরা। ডিপের পরিকল্পনা অনুযায়ী ভ্যানগার্ডে গবেষকরা 5 দিন বা তারও বেশি সময় সমুদ্রতলে অবস্থান করতে পারবেন।
তবে সমুদ্রের তলদেশে মানুষের বসবাসের ধারণা একেবারেই নতুন নয়। 1960-এর দশকে ফরাসি সমুদ্র অভিবাসী জ্যাকিভ কুস্তোর কনস্লেভ অভিযানের মাধ্যমে শুরু হয় পানির নিচে দীর্ঘ সময় মানুষের বসবাসের বড় পরিসরের পরীক্ষা। 1962 সালে কনস্লেভ 1 অভিযানে 2 ডুবুরি 7 দিন পানির নিচে অবস্থান করেন। এরপর আরও বড় পরিসরে চালানো হয় কনস্লেভ 2 ও 3 অভিযান। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কিজে তৈরি হয় অ্যাকোয়ারিয়াস, সমুদ্রতলে গবেষণার জন্য বিশেষ আবাসন। 1993 সাল থেকে চালু থাকা এই স্থাপনাকে কেন্দ্র করে বিজ্ঞানীরা দীর্ঘ সময় পানির নিচে থেকে গবেষণা চালিয়ে আসছেন। কিন্তু বিপুল ব্যয়, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে সমুদ্রতলে মানুষের স্থায়ী বসতি তৈরির উদ্যোগ আর খুব বেশি দূরে এগোয়নি। এবার সেই ধারণাকেই নতুন প্রযুক্তিতে এগিয়ে নিতে চাইছে ডিপ। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু একটি স্টেশন তৈরি করা নয়, ভবিষ্যতে একাধিক মডিউল যুক্ত করে সমুদ্রের তলদেশে আরও বড় মানব আবাসন তৈরির পরিকল্পনাও রয়েছে। এর পরবর্তী বড় প্রকল্প সেন্টিনেল, যেখানে গবেষণা, বসবাস এবং অন্যান্য কার্যক্রমের জন্য একাধিক ইউনিট যুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সমুদ্র গবেষণার পাশাপাশি এসব স্টেশন ব্যবহার করা হতে পারে প্রবাল প্রাচীর সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণায়। এমনকি মহাকাশচারীদের প্রশিক্ষণেও কাজে লাগতে পারে পানির নিচের এই আবাসন। কারণ মহাকাশের মতোই সমুদ্রের গভীরতাতেও মানুষকে সীমিত জায়গায় বিচ্ছিন্ন পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে হয়। আসিফ ইকবাল খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পরপর নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।